আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। গ্রিনল্যান্ডের দখল নিয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধবে কি? চীনের কোলে কানাডা, একঘরে হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড বিশ্ব রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। একসময় ডোনাল্ড ট্রাম্পের কথা অনেকে কৌতুক কিংবা রিয়েল এস্টেট ব্যবসায়ের মানসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের শুরুতে এসে তা স্পষ্ট সাম্রাজ্যবাদী ও উপনিবেশ বিস্তারের প্রকল্পে রূপ নিয়েছে। আজকের এই আলোচনায় আমরা একটানা ধারাবাহিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে গ্রিনল্যান্ডের মালিকানার ইতিহাস, ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব, ট্রাম্প কেন এটি দখল করতে চান, ইউরোপ ও আমেরিকার টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত এর পরিণতি কী হতে পারে। গ্রিনল্যান্ডে ইউরোপিয়ানদের বসতি স্থাপনের ইতিহাস শুরু হয় ১০ম শতকে। নরওয়েজীয় ভাইকিং নেতা এরিক দ্য রেড ১৯৮৬ সালে সেখানে বসতি স্থাপন করেন। তারপর থেকে দীর্ঘ সময় গ্রিনল্যান্ড নরওয়ের রাজত্বের অধীনে ছিল। ১৩৮০ সালে ডেনমার্ক ও নরওয়ের রাজতন্ত্র একীভূত হওয়ার পর গ্রিনল্যান্ড কার্যত ড্যানিশ এবং নরওয়েজীয়দের নিয়ন্ত্রণে চলে যায়। অতপর ১৮১৪ সালের ট্রিটি অফ কিয়েল এর মাধ্যমে গ্রিনল্যান্ড দ্বীপ পুরোপুরি ডেনমার্কের কলোনিতে পরিণত হয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীব্যাপী কলোনি শাসনের সমাপ্তিকাল শুরু হয়। সে সময় ১৯৫৩ সালে গ্রিনল্যান্ডে কলোনি শাসন শেষ হয়ে তা ডেনমার্কেরই একটি প্রদেশে পরিণত হয় এবং ২০০৯ সালে গ্রিনল্যান্ড পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কেরই হাতে থাকে। সুতরাং গ্রিনল্যান্ড দ্বীপ ঐতিহাসিক উত্তরাধিকার সূত্রে ডেনমার্কের অংশ হয়ে রয়েছে। গ্রিনল্যান্ড উত্তর মেরুর আর্কটিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর মোট আয়তন প্রায় ২১,৬৬,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু এর প্রায় ৮০% এলাকায় স্থায়ীভাবে বরফে ঢাকা থাকে। বসবাসযোগ্য এলাকা মাত্র ১৫ থেকে ২০%, যা মূলত উপকূলীয় অঞ্চল। গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ৫৬,০০০। অধিকাংশ মানুষ ইনুইট জনগোষ্ঠীর। এর রাজধানী নুক, যা সবচেয়ে প্রধানতম শহর। গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নজর অনেক পুরনো। যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে আলাস্কা দ্বীপ কেনার পর থেকেই তার চোখ ছিল গ্রিনল্যান্ডের ওপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $১০০ মিলিয়ন দিয়ে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কিন্তু তখন ডেনমার্ক সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। গ্রিনল্যান্ড ইউরোপীয় রাষ্ট্র ডেনমার্কের অধীনে হলেও বাস্তবে এটি ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এর দূরত্ব প্রায় ৩২০০ কিলোমিটার। তবে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আলাস্কা অঞ্চল থেকে গ্রিনল্যান্ডের দূরত্ব মাত্র ১২০০ কিলোমিটারের কাছাকাছি। অর্থাৎ ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অনেক কাছাকাছি। গ্রিনল্যান্ডের যথেষ্ট কৌশলগত ও ভৌগোলিক গুরুত্ব রয়েছে। গ্রিনল্যান্ডকে বলা হয় আর্কটিক মহাসাগরের গেটওয়ে। উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে নজরদারির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যকার উদ্ভূত শীতল যুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। বর্তমানে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেজ রয়েছে, যা রাডার, স্যাটেলাইট ট্র্যাকিং ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণে ব্যবহৃত হয়। বর্তমানকালে বরফ গলতে থাকায় গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ, ইউরেনিয়াম ও রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই খনিজ উপাদানগুলো আধুনিক প্রযুক্তি ও সামরিক শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। গত ১২ জানুয়ারি তিনি বলেন, আমরা যদি গ্রিনল্যান্ড দখল করে না নেই তাহলে চীন কিংবা রাশিয়া তা নিয়ে নেবে। আমি তা হতে দেব না। যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড আমাদেরই হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামনে সহজ পথ এবং কঠিন পথ দুটোই খোলা আছে। অর্থাৎ সহজ পথ বলতে তিনি টাকার বিনিময়ে গ্রিনল্যান্ড কিনে নিতে চান, আর কঠিন পথ বলতে তিনি সামরিক শক্তি ব্যবহার করে জোরপূর্বক তা দখল করতে চান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই যুক্তি দেন যে আর্কটিক মহাসাগরে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডকে তিনি অপরিহার্য বলে দাবি করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব খোলামেলা স্পষ্ট হুমকির পর গত 14 জানুয়ারি ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র সফর করেন এবং সেখানে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ে স্পষ্ট করে জানিয়ে দেয় যে গ্রিনল্যান্ড বিক্রি হবার জন্য নয়। ওদিকে ট্রাম্প প্রশাসনও তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। আর এমন উত্তেজনার মধ্যেই চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ডেনমার্কের আমন্ত্রণে ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ড প্রায় 50 জনের একটি যৌথ সামরিক দল গ্রিনল্যান্ডে পাঠায়। তাদের মিশনের নাম দেওয়া হয়েছে আর্কটিক এন্ডুরেন্স। এই সামরিক মিশনের উদ্দেশ্য হল প্রতীকীভাবে ড্যানিশ সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়া এবং যুক্তরাষ্ট্রকে একটি রাজনৈতিক বার্তা দেওয়া। ওদিকে এর প্রতিক্রিয়ায় গত 16 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনায় বাধা দেবে বা ডেনমার্ককে সমর্থন করবে তাদের উপর কঠোর বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। এমনকি তিনি ইঙ্গিত দেন যে ন্যাটো যদি যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ায় তবে যুক্তরাষ্ট্র ন্যাটো ছেড়ে দেওয়ার কথাও ভাবতে পারে। সুতরাং এটা স্পষ্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড পেতে চান। এই অবস্থায় তাহলে প্রশ্ন এসে দাঁড়ায়, আগামী দিনে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাধবে কিনা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের কৌশল সরাসরি যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক চাপ, সামরিক হুমকি ও রাজনৈতিক বিভাজনের মাধ্যমে লক্ষ্য অর্জন করা। এটাই হাইব্রিড ওয়ারফেয়ারের একটি ক্লাসিক উদাহরণ। বস্তুত ইউরোপ এবং আমেরিকার মধ্যে সরাসরি সামরিক যুদ্ধের সম্ভাবনা ও বাস্তবতা এখনও কম। এর কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার তুলনায় ইউরোপ অনেকটা শক্তিহীন। ইউরোপের সামরিক শক্তি মূলত যুক্তরাষ্ট্রের ওপরেই নির্ভরশীল। ইউরোপীয়দের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যে ন্যাটো সামরিক জোট গঠন করেছে তা মূলত যুক্তরাষ্ট্রের অর্থেই পরিচালিত হয়। তাই যুক্তরাষ্ট্র পিছুটান দিলে ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপ আরও শক্তিহীন হয়ে পড়বে। উল্লেখ্য যে 2022 সালে রাশিয়ার দ্বারা ইউক্রেন আক্রান্ত হবার পর থেকেই পুরো ইউরোপ এমনিতেই রাশিয়ান আগ্রাসনের ভয়ে ভীত হয়ে রয়েছে। এমতো অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চটাতে চাইবে না ইউরোপীয় রাষ্ট্রগুলো। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি জোরপূর্বক গ্রিনল্যান্ড দখল করেই নেন তাহলে এর রাজনৈতিক ও কূটনৈতিক সংকট অত্যন্ত গভীর ও ব্যাপক আকার ধারণ করবে। তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক প্রতিরোধ, অর্থনৈতিক পাল্টা চাপ এবং কূটনৈতিক সংঘাত আরও তীব্র হবে। ইউরোপীয় দেশগুলো বিকল্প উপায় হিসাবে নিরাপত্তা ও বাণিজ্যের জন্য চীনের দিকে ধাবিত হবে। আর ছাড় দিয়ে হলেও রাশিয়ার সাথে অনাক্রমণ শান্তি চুক্তিতে তারা অগ্রসর হবে। এছাড়া ইউরোপীয় দেশগুলো তাদের সামরিক বাজেট আরও বৃদ্ধি করবে এবং ইউরোপীয় নিরাপত্তার জন্য তুরস্কের মতো দেশের সাথেও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে। সর্বোপরি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে তা ইউরোপীয় এবং আমেরিকানদের মধ্যকার এতদিনের ট্রান্স আটলান্টিক সুসম্পর্কের ভাঙ্গনের সূচনা করবে। যেমনটা ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসন সতর্ক করে বলেছেন যে গ্রিনল্যান্ডে মার্কিন আগ্রাসন ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলবে। এখন কথা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে কি সেই উপনিবেশবাদ আবার ফিরে আনছেন? বস্তুত গ্রিনল্যান্ড ইস্যু এমন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে একবিংশ শতাব্দীতে কি আবার খোলা চোখে উপনিবেশ বিস্তার বৈধ হয়ে উঠছে? ট্রাম্পের যুক্তিতে চীনা ও রাশিয়ান যুদ্ধের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে অজুহাত বানানো হয়েছে। কিন্তু বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে যে একটি শক্তিধর রাষ্ট্রের দ্বারা দুর্বল ও স্বাধীন জনগোষ্ঠীর ওপর আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডের জনগণ বারবার বলছেন যে তারা বিক্রির বস্তু নয়। এমতো অবস্থায় বিশ্ব কি আবার উপনিবেশবাদকে মেনে নেবে নাকি এর বিরুদ্ধে দাঁড়াবে তা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। গত 9 জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসে প্রদত্ত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, আমি মানুষের ক্ষতি করতে চাই না, আমার ক্ষমতাকে সীমাবদ্ধ করবে শুধুমাত্র আমার নিজেরই নৈতিকতা। আন্তর্জাতিক আইন বলতে আপনি আসলে কি বোঝেন সেটার ওপরেই সবকিছু নির্ভর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন তার ভাবার্থ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কোনো বাধা নয়। যুক্তরাষ্ট্র কি করবে তা আন্তর্জাতিক নিয়মে নয়, বরং তা ওয়াশিংটন নিজেই ঠিক করবে।
জাতীয় স্বার্থের প্রশ্নে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কাঠামোর বাইরে গিয়েও সিদ্ধান্ত নিতে পারে। বস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আচরণের মূল দর্শনের প্রতিফলন আজ দেখা যাচ্ছে গ্রিনল্যান্ড, পানামা খাল, ভেনেজুয়েলা, সমগ্র ল্যাতিন আমেরিকা, মধ্য আমেরিকা, ইরান ও কানাডা সংকটের মধ্য দিয়ে। তবে কানাডা ডোনাল্ড ট্রাম্পকে আদৌ পাত্তা দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ কানাডাকে নিয়েও ক্রমাগত হুমকির ভাষা ব্যবহার করতে থাকেন। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যেই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হিসাবে উল্লেখ করেন। এই বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং কানাডার সার্বভৌমত্বের প্রতি সরাসরি অবমাননা। কিন্তু ট্রাম্পের এই চাপ ও অবজ্ঞার বিপরীতে কানাডা এবার ভিন্ন পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কানাডা ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে। এর সবচেয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় গত ১৬ জানুয়ারি, যখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৪ দিনের সফরে বেইজিং সফরে যান। এটি ছিল ২০১৭ সালের পর প্রথম কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর চীন সফর। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মার্ক কার্নি ঘোষণা দেন যে কানাডা ও চীন একটি নতুন কৌশলগত বাণিজ্য অংশীদারিত্বে পৌঁছেছে। এই চুক্তির আওতায় চীন থেকে কানাডায় ৪৯,০০০ পর্যন্ত ইলেকট্রিক গাড়ি আমদানির অনুমতি দেওয়া হবে, যেখানে শুল্ক হার হবে মাত্র ৬.১%। অথচ মাত্র ২ বছর আগেই ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে তৎকালীন ট্রুডো সরকার চীনা ইলেকট্রিক গাড়ির ওপর ১০০% শুল্ক আরোপ করেছিল। এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে কানাডাই চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু এখন সেই কানাডাই প্রকাশ্যভাবে বলছে যে চীনের সঙ্গে সম্পর্ক আরও পূর্ব অনুমানযোগ্য ও ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী কার্নি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান বাণিজ্যিক সম্পর্কের জটিলতার প্রেক্ষাপটে চীনের মতো একটি বিশাল বাজারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা কানাডার জন্য বাস্তবসম্মত এবং প্রয়োজনীয়। উল্লেখ্য যে এই চুক্তির আওতায় শুধু ইলেকট্রিক গাড়িই নয়, চীন কানাডার ক্যানোলা বীজ, ক্যানোলা তেল, লবস্টার, কাঁকড়া ও কৃষিপণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। আগে যেখানে কানাডার ক্যানোলার ওপর শুল্ক ছিল প্রায় ৮৪%, তা কমে আসবে প্রায় ১৫%। এর ফলে কানাডার কৃষিখাতে প্রায় $৩ বিলিয়ন নতুন রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন মার্ক কার্নি। এছাড়া চীন ও কানাডা আবারও উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ শুরু করতে সম্মত হয়েছে। পরিষ্কার এনার্জি, গ্রিন এনার্জি, অফশোর উইন্ড পাওয়ার ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর কথাও আলোচনায় এসেছে। কার্নি জানিয়েছেন, আগামী ১৫ বছরে কানাডা তার বিদ্যুৎ গ্রিড দ্বিগুণ করতে চায়, যেখানে চীনের বিনিয়োগ বড় ভূমিকা রাখতে পারে। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কানাডা এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শান ডাফি বলেন, চীনা গাড়িকে কানাডার বাজারে ঢুকতে দেওয়া উত্তর আমেরিকার নিরাপত্তা ও শিল্প খাতের জন্য বিপজ্জনক। কিন্তু এখানেই ট্রাম্প প্রশাসনের অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে তারা কানাডাকে হুমকি দিচ্ছে, অন্যদিকে বাস্তবে কানাডাকে ঠেকানোর কোনো কার্যকর উপায় তাদের হাতে নেই। যুক্তরাষ্ট্র শুধু এটুকুই বলতে পারছে যে চীনা গাড়ি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ তারা নিজেদের সীমান্ত রক্ষা করতে পারছে, কিন্তু কানাডার সার্বভৌম সিদ্ধান্ত ঠেকাতে পারছে না। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সফরের সময় কার্নি স্বীকার করেন যে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতেও আলোচনা করেছেন এবং সেখানে দৃষ্টিভঙ্গির মিল খুঁজে পেয়েছেন। অর্থাৎ ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনার বিরুদ্ধেই কানাডা ও চীন নীরব সমন্বয়ে পৌঁছাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। বিশ্লেষকদের মতে কানাডা এখনও যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা জোট থেকে বেরিয়ে যাচ্ছে না, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তারা স্পষ্টতই স্বাধীন ও বাস্তববাদী নীতি গ্রহণ করছে। এটি প্রমাণ করে যে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের চাপ কৌশল তার মিত্রদের একত্রিত করার বদলে তাদের দূরে ঠেলে দিচ্ছে। সুতরাং একদিকে যেখানে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে ইউরোপকে কোণঠাসা করতে চাইছেন, অন্যদিকে সেখানেই কানাডা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে এসে চীনের দিকে এগোচ্ছে। এই বাস্তবতা ট্রাম্পের তথাকথিত শক্তিশালী নেতৃত্বের বিপরীতে একটি ভিন্ন চিত্র তুলে ধরে,
যেখানে যুক্তরাষ্ট্র ক্রমেই একা হয়ে পড়ছে আর তার মিত্ররা নিজেদের স্বার্থে নতুন পথ খুঁজে নিচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।